বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। সরকার দলীয় এমপি হাজী সেলিমকে আপিল করতে হবে কারাগার থেকে। তথ্য গোপনের দায় থেকে খালাস পাওয়ায় চ্যালেঞ্জ করবে দুদক। প্রান্তিক জনপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো চক্ষু চিকিৎসা। 70টি কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বিনামূল্যে চশমা ও ওষুধ পেয়ে খুশি সেবাগ্রহীতারা। আমরা তো আগে এটা জানতাম না, আমরা এখানে এসে জানতে পেরেছি যে আমাদের প্রধানমন্ত্রী এই সেবাটা চালু করেছে। বিনামূল্যে ওষুধও পাওয়া যাচ্ছে, সব কিছু। দেখছিলেন শিরোনাম জনপদের সময়ের সঙ্গে আছি তানজিলা খান মেম। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। জেলে যেতেই হবে ঢাকা 7 আসনের সরকার দলীয় এমপি হাজী সেলিমকে। কারাগার থেকেই রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে তাকে, জানিয়েছেন আইনজীবীরা। এদিকে তার আইনজীবী জানান, নির্ধারিত সময়ের মধ্যে খালাস চেয়ে আপিল করবেন তারা। আইনজীবী বলছেন, সম্পদের তথ্য গোপনের অভিযোগ থেকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে তারাও করবেন আপিল। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা ও দণ্ড হলেও 14 বছর ধরে জামিনে আছেন হাজী সেলিম। বুধবার প্রায় 27 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 10 বছরের সাজা বহাল থাকার পর জেলে যেতে হচ্ছে আলোচিত এই এমপিকে। এমনকি এমপি পদের সুতোয় পড়েছে টানও। দণ্ডিত হওয়ার পর হাজী সেলিমের বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। এমনকি স্থানীয় জনগণও এ বিষয়ে কেউ মুখ খুলতে রাজি নন। তবে রায়ের পর আইনজীবীকে নিজের হতাশার কথা জানিয়েছেন তিনি। তার আইনজীবী বলছেন, আইনে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই খালাস চেয়ে তারা আপিল করবেন। তবে এর আগে তাকে যেতে হবে জেলে। আমরা রায়টা পাবো, রায়টা পাওয়ার পর আমরা কোর্টে সারেন্ডার করব। আমি কোর্টে সারেন্ডার করার পর তারপর আমরা সার্টিফাইড কপি নিয়ে এবং উনি যে সারেন্ডার করেছেন সেই কাগজটা নিয়ে তারপর আমরা অ্যাকর্ডিংলি হাইকোর্টে যে অ্যাপেলের ডিভিশনে আমরা লিভ টু আপিল ফাইল করব। কাস্টাডিতে যেতে হবে, ওনার শারীরিক ব্যাপার আছে। আমরা অ্যাপেলের ডিভিশনে তো আমরা আপিলটা ফাইল করতেই পারবো 30 দিনের মধ্যে। দুদক আইনজীবী বলছেন, সম্পদের তথ্য গোপনের দায় থেকে খালাস দেয়ায় তারাও সংক্ষুব্ধ। প্রস্তুতি নিচ্ছেন তার সাজা বাড়ানোর আপিল করার। মাননীয় বিচারপতি মহোদয় পুরো সম্পদ বিবরণী ঘেঁটে দেখলো ওনার কোনো লিগ্যাল সোর্স অফ ইনকাম নেই। তথ্য গোপনে যে খালাস দিয়েছে সেটা দুর্নীতি দমন কমিশনের আজকালের মধ্যে সিদ্ধান্ত হবে আপিল করার বিষয়ে, এবং দ্যার ইজ এভরি পসিবিলিটি এটা আপিল করবে দুর্নীতি দমন কমিশন। হাজী সেলিমের রাজনৈতিক যাত্রা শুরু 90 দশকের শেষের দিকে। এর মধ্যে ঘটেছে দল বদলের ঘটনা। এই সময়ে বেড়েছে রাজনৈতিক পদ এবং প্রতিপত্তি দুটোই। দুর্নীতির মামলায় হাজী সেলিম কবে যাচ্ছেন জেলে, সেটি এখন সবার আগ্রহের বিষয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুর্নীতি, অনিয়ম সহ নানা অভিযোগে অন্তত 10 জন এমপির বিরুদ্ধে আদালতে মামলা চলছে। এছাড়া সাবেক ও বর্তমান বেশ কয়েকজন এমপির বিরুদ্ধে চলছে দুর্নীতির অনুসন্ধান। আফজল হোসেনের আরও একটি রিপোর্ট। 1,59,778,000 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 89,27,000 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা হয়েছে বগুড়া 2 আসনের জাতীয় পার্টির এমপি শরীফুল ইসলাম জিন্নার বিরুদ্ধে। 2019 সালের 16 সেপ্টেম্বর সম্পদ বিবরণী দাখিল করতে দুদক নোটিশ দিলেও জমা দেননি তিনি। মামলার পর গ্রেফতার এড়াতে হাইকোর্ট থেকে প্রথমে জামিন নেন তিনি। এরপর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেও জামিন পান জিন্না। এমপি নির্বাচিত হওয়ার পর কয়েকগুণ সম্পত্তির মালিক হয়েছেন বগুড়া 7 আসনের এমপি রেজাউল করিম। অভিযোগ রয়েছে অবৈধ। তদন্ত চলছে সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলামের বিরুদ্ধেও। এই এমপি দম্পতির বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির মামলায় হওয়ার পর জামিন নিয়েছেন সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম। আর কুয়েতের আদালতে 4 বছরের দণ্ড হওয়ায় পাপুলের এমপি পদ মাসখানেক আগে বাতিল হয়েছে। পাপুল ও সেলিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 150 কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য মিলেছে। নাটোর 1 আসনের এমপি শহীদুল ইসলামের বিরুদ্ধে মামলা চলছে গঠনতন্ত্র বহির্ভূত পন্থায় দলীয় কমিটি গঠন করার। এমপি শহীদুল সহ 6 জনের বিরুদ্ধে মামলাটি করেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মামলার পর কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন আদালত। নরসিংদী সদর আসনের এমপি নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে মামলা ঝুলছে জেলা আদালতে। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়ায় মামলাটি করেন এক ব্যক্তি। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তে পাঠিয়েছেন। মামলাটি বর্তমানে তদন্তের পর্যায়ে রয়েছে।
এছাড়া বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য দল ও স্বতন্ত্র মিলে সাবেক ও বর্তমান অন্তত অর্ধশতাধিক এমপির বিরুদ্ধে অনিয়মের তদন্ত চলছে। এর মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। টাইফয়েডে হারিয়েছেন পা, ক্যান্সারে মারা গেছেন স্বামীও, তবুও থেমে থাকেনি জীবনযুদ্ধ। সব প্রতিকূলতা কাটিয়ে এক পায়ে রিকশা চালিয়ে একাই অদম্য সাহস নিয়ে লড়ছেন পটুয়াখালীর রোজিনা বেগম। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। করোনা টিকা নেওয়ার সময় অবশ্যই নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভিডিও কনফারেন্সে ২০ জেলার ৭০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করে কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ৭৫-এর পর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল বলে দেশে উন্নয়ন সম্ভব হয়নি। টানা ক্ষমতায় থাকার ফলেই উন্নয়ন সম্ভব হয়েছে বলেও জানান তিনি। প্রান্তিক জনপদের সাধারণ মানুষের বিনামূল্যে চোখের চিকিৎসায় এবার দেশ এগিয়ে গেল আরও এক ধাপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে কমিউনিটি ভিশন সেন্টার বা বিশেষায়িত চক্ষু চিকিৎসা কর্নার, যেখানে আধুনিক যন্ত্রপাতি দিয়ে দুজন সেবিকা পরীক্ষা করবেন রোগীকে। এরপর ইন্টারনেটের মাধ্যমে টেলিমেডিসিন ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেবেন ভুক্তভোগীকে। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বৃহস্পতিবার দেশের ৫ বিভাগের ২০ জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে টানা ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করতে পারায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। যারা এদেশের স্বাধীনতাই চায়নি, তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করবে এটা কোনোদিন আশা করা যায় না। এদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, সেবা করার সুযোগ দিয়েছেন। তিনি বলেন, চোখের চিকিৎসাও বিনামূল্যে সব উপজেলাতে নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। আমরা কমিউনিটি ক্লিনিক থেকে যেভাবে ৩০ প্রকার ঔষধ বিনা পয়সায় দিচ্ছি, চিকিৎসা সেবাটা করে দিচ্ছি, ঠিক সেখান থেকে আবার চক্ষু সেবাটা করে দেওয়া, সবই কিন্তু আমরা বিনা পয়সায় করে দিচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এই সেবাটা দেওয়ার ব্যবস্থাটা আমরা পর্যায়ক্রমিকভাবে করে দেব। সুস্থ দেশ গড়তে সুস্থ মানুষও প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন গ্রহণে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যাবে না। প্রত্যেকের নাম রেজিস্ট্রেশন করতে হবে, তারা সেন্টারে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, করে আপনাদের অপেক্ষা করতে হবে। যখন আপনার সময় আসবে, ডাকবে, তখন আসবেন। এখানে কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু কখনো করবেন না। পরে ভিডিও কনফারেন্সে রংপুরের পীরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের নাচোল এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্তরের মানুষের সাথে অনলাইনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। মহামারী শেষ হলে আবারও জেলা সফরের প্রত্যাশা জানান শেখ হাসিনা। করোনা ঝামেলা চলে গেলে আসবো আবার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরপরই রাজশাহী পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারে চক্ষু সেবা নিতে আসেন রোগীরা। বিনামূল্যে চশমা, ড্রপ ও ওষুধ পাওয়ায় খুশি তারা। এখানে টেলিকনসালটেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করা হবে। সাইফুর রহমান রকির রিপোর্ট। বিনামূল্যে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিতে দেশের ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার নামের নতুন একটি ইউনিট চালু করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরপরই রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের নানা সমস্যা নিয়ে রোগীরা ভিড় করেন। গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষেরা চোখে ছানি পড়া, অ্যালার্জি সহ সব ধরনের চক্ষু সেবা পাওয়ার পাশাপাশি বিনামূল্যে চশমা, ড্রপ ও ওষুধপত্র পাওয়ায় খুশি তারা। আমরা খুবই খুশি, কারণ আমরা তো আগে এটা জানতাম না। আমরা এখানে এসে জানতে পেরেছি যে আমাদের প্রধানমন্ত্রী এই সেবাটা চালু করেছে। বিনামূল্যে সরকারি চিকিৎসা পাচ্ছি। চোখের চিকিৎসা করার জন্য এখানে এসেছিলাম, তো আপনার এই বিনামূল্যে ওষুধও পাওয়া যাচ্ছে, সব কিছু। এজন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানো হয়েছে নার্সদের। একই সাথে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি যুক্ত হয়েছে এই স্বাস্থ্যসেবা খাতে। বিনামূল্যে চক্ষু অপারেশন করে তারা ভালো হয়ে সুস্থ হয়ে আমাদের এখানে আবার দেখাতেও আসে। এইটার মাধ্যমে সেই প্রত্যন্ত অঞ্চলের লোকগুলা তারা
পায়ে হেঁটেই চলে আসতে পারতেছে এবং অতিরিক্ত যে সময় লাগতেছে সেটাও লাগতেছে না, তারা এসে এখানে অনেক সেবা পাচ্ছে। আর সংকটাপন্ন রোগীরা টেলিকনসালটেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও তাদের প্রেসক্রিপশন অনুযায়ী উন্নত চক্ষু সেবা নিশ্চিত হবে বলে জানান এই চিকিৎসক। যেটা চিকিৎসা দেওয়ার মতো চিকিৎসা দিচ্ছি এবং রেফারের মাধ্যমে এটা আমাদের জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে যে আমরা রোগীরা আসলে এটা তো বুঝতে পারে না আমি এখন কোথায় যাব, তাদের যে দেখা দেওয়ার ব্যবস্থাটা, আপনি কোথায় যাবেন, কিভাবে চিকিৎসা পাবেন, এই জিনিসটা আমরা রেডি করে দিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া এমন উদ্যোগ স্বাস্থ্য খাতে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করেন চিকিৎসকরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জনপদের সময় আরো থাকছে। করোনা টিকার দ্বিতীয় ডোজ শেষে এপ্রিল থেকে গ্রহীতারা পাবেন ভ্যাকসিন সনদ। সহজ হবে বিদেশ ভ্রমণ। বিড়ম্বনা এড়াতে এখনই ডিজিটাল পাস চালুর তাগিদ। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন প্রতিপক্ষ হিসেবে জনগণ ও পুলিশকে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্যে একথা বলেন। এ সময় অনিয়ম, দুর্নীতি ও দলের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে কেউ জড়িত থাকলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আগুন সন্ত্রাসের রাজনীতির কারণে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, জনগণ তাদের ভোট দিতে চায় না। সেটার জন্য নির্বাচন কমিশনও দায়ী নয়, সরকারও দায়ী নয়। তারা অভিযোগ করছে দেশে নাকি মত প্রকাশের স্বাধীনতা নেই। তাহলে প্রতিদিন সভা সমাবেশ করে ইচ্ছে মতো সরকারের বিরুদ্ধে, এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্ধ সমালোচনা করে যাচ্ছে তারা কিভাবে? মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্র্যাশ প্রোগ্রামে কিছু এলাকায় স্বস্তি নামলেও মশার উৎপাতে অতিষ্ঠ দক্ষিণ সিটিবাসী। দ্রুত পরিত্রাণ চান তারা। এই মুহূর্তে লালবাগ এলাকায় আছেন সাদাত রহমতুল্লাহ, সরাসরি যাচ্ছে তার কাছে। সাদাত, বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়েছে। বিশেষ করে এই মশা থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য যে যার মতো করে এলাকা ভিত্তিক যে ব্যবস্থাপনা, আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ আগুন জ্বালিয়ে আসলে মশা ধোঁয়া সৃষ্টি করে এই মশা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। এর বাইরে এখানে এসে যারা নগরবাসী রয়েছে, বিশেষ করে এই এলাকার মানুষ, তারা বলছে যে গত কয়েকদিনের তুলনায় মশার যে হারে বৃদ্ধি পেয়েছে সে অংশে কিন্তু সিটি কর্পোরেশনের তৎপরতা নেই। যদিও তারা বলছেন যে কখনো কখনো বিকেলবেলা এসে ফগিং মেশিন দিয়ে ধোঁয়া দিয়ে যায়, কিন্তু সেই ঔষধ মশা নিয়ন্ত্রণের জন্য বিন্দু পরিমাণ কোনো কাজ করছে না। অর্থাৎ এই ঔষধ দেওয়ার পরপরই কিন্তু আবার যে মশার উপদ্রব সেটি কিন্তু একেবারে কিন্তু বেড়ে যায়। ফলে মশার যে উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য সিটি কর্পোরেশনের যে ধরনের কার্যকরী ভূমিকা কিংবা কার্যকরী ঔষধ দেওয়ার কথা ছিল, তারা বলছেন সেই অংশে কিন্তু দেখতে পাচ্ছেন না। একইভাবে উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে মশা নিয়ন্ত্রণের জন্য। তারা বলছেন যে উত্তর সিটি কর্পোরেশনের ন্যায় যদি দক্ষিণ সিটি কর্পোরেশনে যদি একইভাবে উদ্যোগ নেওয়া হয় তাহলে হয়তো বা কিছু অংশ হয়তো বা এই মশার যে উপদ্রব সেটি কিছু অংশ তো নিয়ন্ত্রণে আসবে। বিশেষ করে সন্ধ্যার পর যে হারে মশার উপদ্রব বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বাজারের যে ঔষধ, প্রতিনিয়ত যে সমস্ত ঔষধ কিনতে পাওয়া যায়, সেটি কিন্তু কোনো অংশেই কাজে আসছে না। ফলে তারা বলছেন যে সেক্ষেত্রে অন্তত যদি রেগুলার লার্ভা থেকে শুরু করে মশা ধ্বংস করার জন্য যে ধরনের ওষুধ রয়েছে, সেই ভালো মানের ওষুধ যদি ছিটানো যায়, সেক্ষেত্রে হয়তোবা রাজধানীবাসী মশার উপদ্রব থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারে। কারণ গত কয়েক বছর আগে রাজধানীতে যেভাবে আসলে ডেঙ্গুর যে উপদ্রব, অর্থাৎ ডেঙ্গুর ঘটনা ঘটেছিল, মানুষ যে জ্বরে আক্রান্ত হয়েছিল এই মশার কামড়ে, ফলে কিছুটা হলেও রক্ষা পেতে পারবে বলে তারা মনে করছেন। ফলে এর জন্য এই মুহূর্তে তারা দাবি জানিয়েছেন যে সিটি কর্পোরেশন এখন থেকেই যেন প্রতিনিয়ত যাতে মশা নিয়ন্ত্রণের জন্য কার্যকরী ঔষধ প্রতিদিন সকাল সন্ধ্যা দেয়, তাহলে হয়তোবা এই নগরবাসী যে মশার যে উপদ্রব অর্থাৎ ডেঙ্গুর ভয়াবহতা থেকে হয়তোবা কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ, সুবহানবাগ থেকে শুরু করে বেশ কিছু জায়গায় রয়েছে, সেসব এলাকা তারা ওষুধ দেওয়ার দাবি জানিয়েছিল। এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ এলাকা থেকে মশার অতিষ্ঠ নগরবাসীর ভোগান্তির সবশেষ খবর। মিম, মশার উৎপাতে নগরবাসীর ভোগান্তির সবশেষ খবর লালবাগ এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের। করোনা টিকার দ্বিতীয় ডোজ শেষে এপ্রিল থেকে গ্রহীতারা পাবেন ভ্যাকসিন সনদ, যা বিদেশ ভ্রমণে বিড়ম্বনা কমাবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর।
এভিয়েশন খাত সংশ্লিষ্টরা বলছেন, আগামীতে ভ্রমণের ক্ষেত্রে অনেক দেশ ডিজিটাল ভ্যাকসিন সনদ বা ট্রাভেল পাস বাধ্যতামূলক করতে পারে। তাই বাংলাদেশকেও আন্তর্জাতিক মানে ভ্যাকসিন সনদ বা ডিজিটাল পাস চালুর উদ্যোগ নিতে হবে এখনই। হাজিরা শিউলির রিপোর্ট। করোনার ঝুঁকি কাটিয়ে অনেক দেশে লকডাউন শিথিল হলেও আংশিক লকডাউন চলছে এশিয়া ও ইউরোপের অনেক দেশে। ভ্রমণের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। এই সংকট থেকে বেরিয়ে সদস্য দেশগুলোর মধ্যে যাতায়াত সহজ করতে করোনা ভ্যাকসিন পাসপোর্ট বা গ্রিন পাস চালু করছে ইউরোপীয় ইউনিয়ন। এই পাস দিয়ে করোনার টিকা নেওয়া ও কোভিড নেগেটিভ সনদধারী ইউরোপের এক দেশের নাগরিক অন্য দেশে যেতে পারবেন অনায়াসে, থাকতে হবে না কোয়ারেন্টিনে। একই ধরনের উদ্যোগ নিচ্ছে সিঙ্গাপুরও। ইতোমধ্যে ডিজিটাল স্বাস্থ্য সনদ চালু করেছে চীনও। বিশ্লেষকরা বলছেন, কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে এমন ভ্যাকসিন সনদ ও ডিজিটাল পাসপোর্ট বাধ্যতামূলক করলে বিপাকে পড়বে বিদেশগামীরা। তাই উদ্যোগ নিতে হবে এখনই। অথবা করোনা ভ্যাকসিনের অনলাইন সার্টিফিকেট বলেন, ডিজিটাল সার্টিফিকেট, হোয়াট এভার, এই জাতীয় কোনো কিছু, তখন সেটা আমাদের লোকজন যখন আমরা বাইরে যাব, এই বিষয়টি এখনই ভাবা উচিত এবং এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া উচিত। আমি যদি এটা না নিয়ে যাই তাহলে আয়দার ওখানে কোয়ারেন্টাইন করতে হতে পারে, বা আবার নতুন করে টেস্ট হতে পারে, বা নানা রকম বিড়ম্বনার শিকার হতে পারে। তো এই কার্ডটা থাকলে ওই বিড়ম্বনার হাত থেকে সবাই রক্ষা পেতে পারি আমরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, 2 ডোজ শেষ হলে সুরক্ষা ওয়েবসাইট থেকে টিকাগ্রহীতা ভ্যাকসিন সনদ প্রিন্ট করে নিতে পারবেন। এই সনদটিকে ডিজিটাল পাস বা ইমিউন পাসপোর্ট আকারে চালুর বিষয়ে কাজ চলছে। দ্বিতীয় ডোজ যখন শেষ হয়ে যাবে তখন টিকা গ্রহণের একটি সনদ কিন্তু টিকাগ্রহীতা পাবেন, বাংলায় থাকবে, ইংরেজিতে থাকবে। ডিজিটাল পাসপোর্টের যে কনসেপ্টটি নতুন এসেছে, এটি আলোচনায় এসেছে, কেউ কেউ সেটি ডেভেলপ করেছে। এটি আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর, MIS একসঙ্গে কাজ করে এই বিষয়টি যখন আমরা একটা চূড়ান্ত রূপরেখায় পৌঁছাতে পারবো, আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানিয়ে দেব। করোনা নেগেটিভ সনদের পাশাপাশি বর্তমানে বিশ্বের অনেক দেশেই ভিনদেশীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের খুলশী এলাকায় খাল দখল করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে USTC বহুতল ভবন নির্মাণ করায় অবৈধ কিছু অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 3 মাসের পরিবর্তে 16 মাস হয়ে গেলেও অবৈধ অংশ সরিয়ে নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কারণেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সঙ্গে নিয়ে 18 তলা ভবনের বিভিন্ন অংশ ভেঙে দেয় সিডিএ। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। ভাঙা হচ্ছে ভবনের দেয়াল, গুঁড়িয়ে দেওয়া হয় বিভিন্ন অংশ। চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় গয়নাছড়া খাল দখল করে অবৈধভাবে 18 তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় USTC এর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী, র্যাব ও পুলিশকে সাথে নিয়ে সেই ভবনে 3800 স্কয়ার ফুট অবৈধ অংশ ভাঙা শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পিছন থেকে যদি খালের ছবি নিয়ে সামনের দিকে দেখা যাবে পুরো বিল্ডিংটাই খালের উপর। বর্ষার আগে উচ্ছেদ করে সেখানে খালটা সম্প্রসারণ করে আমাদের খালটাকে পানির স্রোত গতিটা ঠিক করে দিতে হবে, যেন জলাবদ্ধতা নিরসন হয়। সিরিয়া জানায় 2019 সালে অক্টোবর মাসে অবৈধ অংশ ভাঙার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 90 দিনের সময় বেঁধে দিয়েছিল সিরিয়া, কিন্তু 16 মাস পেরিয়ে গেলেও তারা অবৈধ অংশ সরিয়ে নেয়নি। অবশেষে ভবনের অবৈধ অংশ ভেঙে দিতে চালানো হয় এই অভিযান। যেহেতু এগুলো শিক্ষা প্রতিষ্ঠান, আমরা তাদেরকে কিছুদিন সময় দিই। যেমন এখানে USTC আসার পর ওনারা আমাদের কাছ থেকে 90 দিন সময় লিখিতভাবে নেন, এর মধ্যে ওনারা অবৈধ অংশ ভেঙে ফেলবেন বলে ওয়াদা করেন, কিন্তু USTC কর্তৃপক্ষ আমাদেরকে কোনো সহযোগিতা করেননি। জলাবদ্ধতা নিরসনে 5.5 কোটি টাকার মহাপ্রকল্প নিয়েছে সিডিএ। তারই অংশ হিসেবে এ পর্যন্ত 36টি খাল থেকে 3000-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রতিষ্ঠানটি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়তে থাকায় অস্থির দেশের তেলের বাজার। খাতুনগঞ্জে সয়াবিন ও পাম অয়েলের দাম প্রতি মণে বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। তবে আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। দীর্ঘদিন ধরে অস্থির দেশের তেলের বাজার। এক সপ্তাহের ব্যবধানে আবারও চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিমন সয়াবিন তেল 150 টাকা বেড়ে ঠেকেছে 4500 টাকায়, আর পাম অয়েল বিক্রি হচ্ছে 3800 টাকায়, যা আগে ছিল 3550 টাকা। 2 থেকে 3 টাকা বেড়ে বোতলজাত তেল বিক্রি হচ্ছে 127 থেকে 29 টাকায়। দ্রব্যমূল্য, চিনি, সোনা, সুরা, বাতল, চাউল, এই জাতীয় জিনিসের সব মানে কি বাজার উদ্বৃত্তের দিকে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিমন তেলের দাম বেড়েছে 200 থেকে 250 টাকার মতো।
তবে সুখবর আছে রমজানের গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্য ছোলা এবং মটর ডালের বাজারে। ছোলা মান ভেদে 55 থেকে 65 টাকা আর মটর ডাল বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকার মধ্যে। ছোলা আপনার পর্যাপ্ত পরিমাণে মজুত আছে। আপনার ডাবলির দামটা মোটর যেটা সেটা একটু আপনার বিদেশি বুকিং বেশি হওয়ার কারণে ওই দামটা একটু বাড়ছে। বাজার স্বাভাবিক আছে, তেমন বেশি বাড়তিও না কমতিও না, মোটামুটি স্থিতিশীল আছে। এদিকে আদা আর রসুনের দাম পর্যায়ক্রমে কমলেও আবারও বাড়তির তালিকায় পেঁয়াজ। কয়েকদিনের ব্যবধানে 60 টাকা পর্যন্ত বেড়েছে দেশীয় পেঁয়াজের দাম, আর ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 45 টাকায়। গত সপ্তাহে পেঁয়াজ 28 থেকে 30 টাকা ছিল, এখন 35-36 টাকা বেচা বিক্রি হচ্ছে। সবরাত রোজা হিসাবে পেঁয়াজের দাম বাড়বে না, পেঁয়াজের দাম কম থাকবে। রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের মধ্যে চিনি ও ভোজ্য তেলের দাম বাড়ার সম্ভাবনার কথা জানান খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। শফিকুল আলম, সময় সংবাদ। জনপদের সময় শিশু বয়সে টাইফয়েডে একটি পা অকার্যকর হয়ে যায়। কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় স্বামীও। তারপরও 2 শিশু নিয়ে জীবনযুদ্ধের লড়াইয়ে দমেননি একটুও। রিক্সা চালিয়েই সংসার চালাচ্ছেন হার না মানা সংগ্রামী নারী রোজিনা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। রিকশার চাকায় ঘুরছে সংসার জীবন। বিকলাঙ্গ এক পা নিয়ে ঘাত প্রতিঘাতে বড় কষ্টের জীবন। একাই অদম্য সাহস নিয়ে লড়ছেন পটুয়াখালীর মির্জাগঞ্জে বসবাসরত শারীরিক প্রতিবন্ধী রোজিনা বেগম। শিশু বয়সে টাইফয়েডে তার বাম পা বিকলাঙ্গ হয়ে যায়। কিশোরী বয়সেই বিয়ে হয়। জীবিকার তাগিদে স্বামীর সঙ্গে ছুটে যান ঢাকায়। এক ছেলে ও এক মেয়ের মা রোজিনা 6 বছর আগে ক্যান্সারে তার স্বামীকে হারান। নিজের ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে মির্জাগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। রিক্সা চালিয়ে শুরু করেন নতুন জীবন। বাজারে যদি আমি 10 দুয়ারে যাই আমার হাইটা যেতে অনেক কষ্ট হয়, তাই আমি এই কাজ বেছে নিয়েছি আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য। নাহলে তো ওদেরকে দুবেলা ডাইল ভাত দেওয়ার মতন কেউ নাই আমি ছাড়া। সংগ্রামী নারীর প্রতি সহানুভূতিশীল এলাকাবাসী। সে খুব অসহায় এবং পঙ্গু লোক, রিক্সা চালাইয়ে তার জীবনযাপন চলে। আমরা যদি পারি আর্থিকভাবে কয়টা ভাত দিই, পুরনো কাপড় চোপড় দিই। সুবিদখালী কলেজ রোডে একটি ভাড়া বাসায় থাকেন রোজিনা। কষ্টের সংসার নিয়ে নন, উদ্বিগ্ন 2 ছেলে মেয়ের ভবিষ্যৎ অবস্থা নিয়ে। নানা বাড়িতে এখানে আইছি, থেকে মামা বাড়ি গেছি। আমার মা রিক্সা চালায়, আমারও সংসার কষ্ট করে চালায়। আমি জানি না যদি আমার কোনো ক্ষেত্রে মৃত্যু হয় আমার 2টা সন্তানের কি অবস্থা হবে। যদি আমাকে সরকার আমার 2টা সন্তানের দিকে চাই কোনো সাহায্য করতো। স্থানীয় প্রশাসন শুধু রোজিনার জীবিকা নয়, সব ধরনের সরকারি সুবিধা সহ মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত ঘর উপহার দেওয়ার আশ্বাস দেয়। এমন কোনো পুঁজি বিনিয়োগ দিয়ে তাকে আমরা স্থায়ী কোনো জীবিকা নির্বাহ এবং আয়ের সংস্থান করে দিতে পারি। 10 বছরের ছেলে হৃদয় হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। টাকার অভাবে 13 বছরের মেয়ে ঋতুকে পড়াশোনাই করাতে পারেননি তিনি। সময় সংবাদ, পটুয়াখালী। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। মানুষ স্পিকার, হায়রে কপাল মন্দ। জেলে যেতেই হবে সরকার দলীয় এমপি হাজী সেলিমকে। আপিল করতে হবে কারাগার থেকে। তথ্য গোপনের দায় থেকে খালাস পাওয়ায় চ্যালেঞ্জ করবে দুদক। প্রান্তিক জনপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো চক্ষু চিকিৎসা। 70টি কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বিনামূল্যে চশমা ও ওষুধ পেয়ে খুশি সেবাগ্রহীতারা। আগে এটা জানতাম না, আমরা এখানে এসে জানতে পেরেছি যে আমাদের প্রধানমন্ত্রী এই সেবাটা চালু করেছে। বিনামূল্যে ওষুধও পাওয়া যাচ্ছে, সব কিছু। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন।